কোশ্চেন নাম্বার 1 যেটা এখন দেখতেছো তোমরা, যে কোনো কোশ্চেন ফার্স্ট আইডেন্টিফাই করবা যেটা কোন চ্যাপ্টারে। এটা করবা, ডেফিনেটলি তো করবাই যে কোন চ্যাপ্টারে। সেকেন্ড আইডেন্টিফাই করলা যেটা কোন এরিয়া, এটা কোন চ্যাপ্টারে এবং এটা কোন এরিয়া থেকে আসছে। নাম্বার 3, যেটা ফলো করবা যেটা কোন চ্যাপ্টারের, এটা কোন এরিয়া, সেটা যখন হচ্ছে গিয়ে ফলো করলা, করার পরে এর মধ্যে কি পয়েন্টস গুলা চিন্তা করবা একবার। তাহলে কোন চ্যাপ্টার, কোন এরিয়া এবং তার কি পয়েন্টস গুলা কি কি আছে, এইটা ফার্স্টে একবার কি করবা, মানে চেক করবা। ফার্স্ট একবার চেক করবা। ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আমার যে কোশ্চেনটা এখন সলভ করতেছি, আমার নাম্বার 1 কোন চ্যাপ্টার, কোয়ালিটেটিভ। নাম্বার 2 কোন এরিয়া, সলিবিলিটি। কোন এরিয়া, সলিবিলিটি। নাম্বার 3 কি পয়েন্টস। তাহলে এখানকার কি পয়েন্টস বা সলিবিলিটির কি পয়েন্টস কি, যে কি পয়েন্টস হলো ওই অর্থে যে তোমার এইটা ওই ওই অর্থে আর কি, যে কি পয়েন্ট, যে এরকম যে এখানে কেএসপি আছে, কেআইপি আছে, কমন আয়ন ইফেক্ট আছে, সলিবিলিটি তো আছেই। তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে তুমি আইডেন্টিফাই করলা যে এই কোশ্চেনের আনসার করার জন্য কেএসপি নলেজ থাকতে হয়, কেআইপি নলেজ থাকতে হয়, কমন আয়ন ইফেক্টের নলেজ থাকতে হয়, আর তো সলিবিলিটির নলেজ আছেই। তাহলে পরে ফার্স্ট এই চিন্তাটা ফার্স্ট মাথায় নিয়ে আসবে যে কোন চ্যাপ্টারের কোন টপিকে, সেই টপিকের মধ্যে কোন কোন পয়েন্টস গুলো আমাকে মানে খেয়াল রাখতে হবে, যে কোন পয়েন্টস গুলা, কোন কোন পয়েন্ট গুলা। যদি আমি দেখি যে হ্যাঁ কেএসপি আছে, কেআইপি, কমন আইন ইফেক্ট বা সলিবিলিটি, তাহলে পরে ওকে ফাইন, মানে এটা আমার একসেপ্টেবল একটা কোশ্চেন। এই চিন্তাটা করব আমরা, যে কোনো কোশ্চেন যখন আমাদের সামনে আসবে এই চিন্তাটা আমরা করলাম, বাস। করে তারপরে ড্রাইভ দিব এই কোশ্চেনটা আনসার করার জন্য, এরপরে ড্রাইভ দিব। এখন তোমরা কি মনে করবা যে এখানে কি অনেক সময় চলে গেছে? একদমই না। এটা কয়েক কয়েক সেকেন্ডের ব্যাপার। এটা তো তুমি মনে মনে ভাবছো, এটা কয় মিনিট, 1 মিনিটও তো যাবে না। তো এই চিন্তাটা আগে নিয়ে আসবা মাথার মধ্যে, তারপরে কোশ্চেনের আনসারে যাবা। একটা কোশ্চেন আনসার করতে হবেই, আচ্ছা শুরু করে দেই, আল্লাহ ভরসা যেদিকে যাওয়া যায়, এমন না। কোশ্চেনটা আগে এরকম ভাবে সিলেকশন করবা যে হ্যাঁ এই কোশ্চেনটা এখন আমি আনসার করতে যাচ্ছি। হোয়াট ইজ স্পেকট্রা লাইন, এটা একটা ডেফিনেশন, হোয়াট ইজ স্পেকট্রা লাইন। তাহলে হোয়াট ইজ স্পেকট্রা লাইন, সেটা যদি তুমি মেকশিওর করতে চাও, তোমরা মেকশিওর করতে চাও, তাহলে তুমি দেখতেছো যে হ্যাঁ তুমি স্পেকট্রাম, স্পেকট্রা, স্পেকট্রা লাইন, মানে এই এই জিনিসগুলো কাজ করবে তখন তোমার স্পেকট্রাম, স্পেকট্রা, স্পেকট্রা লাইন। তাহলে এই জায়গা থেকে একটা ডেফিনেশন আসবে যে স্পেকট্রাম কি, স্পেকট্রা কি, স্পেকট্রা লাইন কি। তাহলে এখন তোমার আছে ভাগে পড়ছে কোনটা, স্পেকট্রা লাইন। তোমার ভাগে পড়ছে স্পেকট্রা লাইন, কালকে পড়বে স্পেকট্রা, তারপরে পড়বে স্পেকট্রাম। এখন তো প্রিপারেশনের টাইম, এখন তো প্রিপারেশনের টাইম। এখন প্রিপারেশনের টাইম মানে তুমি স্পেকট্রা লাইন পড়ে পরীক্ষার হলে চলে যাবে নাকি? তুমি দেখলা যে আচ্ছা স্যার যেহেতু স্পেকট্রা লাইন দিছে, তাহলে আমি যখন স্পেকট্রা লাইনটা প্রিপারেশন নিতে যাব, তখন আমি চিন্তা করব যে আমি কি আর শুধু স্পেকট্রা লাইন পড়লেই হবে? আমার স্পেকট্রাম কি জানতে হবে, স্পেকট্রা কি জানতে হবে, স্পেকট্রা লাইন কি জানতে হবে। এইভাবে তুমি তোমার প্রিপারেশনটা নিবা। And এটা তুমি রিটেন করে রাখলে সবচেয়ে ভালো, রিটেন করে রাখলে সবচেয়ে ভালো।
তো এইটা কি স্পেকট্রাল লাইনের ডেফিনিশন আমি যা দিয়েছি এখানে, তোমাদের যারা ধরো এক্সাম দিছো তাদেরকে আমি সলভ কপি দিয়েই ফেলছি। তো সলভ করে দেওয়ার কারণে তুমি তো স্পেকট্রাল লাইনের এই ডেফিনিশন এখানে দেখলাই, কিন্তু এইরকম এই ডেফিনিশনের কাছাকাছি একটা ডেফিনিশন বা এইরকম একটা মেসেজ থাকতে হবে ডেফিনিশনের মধ্যে। যে ভুলটা তোমাদের হয়েছে কারো কারো বা অনেকেরই হয়, ডেফিনিশনটা হয়ে যায় কি, ডেফিনিশনটা হয় যে ডেফিনিশন মিনিংটা কি হয়ে যায়, ডেফিনিশন মিনিং এটা হয়ে যায়। ল্যাপটপ লাগবে, আপিরা আসতেছে, একটু পর তোমরা খাইতে বসবে, আমি কি করব? এই দেখো দেখো, স্পেকট্রাল লাইন যেটা, তাই শোনো, স্পেকট্রাল লাইনের ডেফিনেশন আমি যেটা ক্লিয়ার করতে চাইতেছি, যে স্পেকট্রাল লাইনের ডেফিনেশন দিছো তুমি, কিন্তু অনেকের সেই ডেফিনেশনটা হয়ে গেছে স্পেকট্রামের ডেফিনেশন। আমি তো বলছি স্পেকট্রাল লাইনের ডেফিনেশন কি। তোমরা অনেকে দিছো যেন এটা স্পেকট্রাম কি সেটা জানতে চাইছি, অর্থাৎ এনার্জি অ্যাবজর্ব করা রেডিয়েট করাটা স্পেকট্রাল লাইন, এমন না তো। এনার্জি অ্যাবজর্ব করবে যা রেডিয়েট করবে সেই রেডিয়েশনের যে ওয়েভলেন্থ হবে বা সেই রেডিয়েশনটার যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে গিয়ে তোমার স্পেকট্রাল লাইন। তো যাই হোক, মাথায় যেটা রাখবো সেটা হলো এই, যে স্পেকট্রাল লাইনের জন্য এইটা মাথায় রাখবো, যেটা লাইন, স্পেকট্রা থেকে আসে যে লাইন সেটা স্পেকট্রাল লাইন, স্পেকট্রা থেকে যে লাইন পাওয়া যায় সেটা স্পেকট্রাল লাইন। তো যাই হোক, ডেফিনেশন নিয়ে যেই কথাটা হয়, বলতে চাইতেছি যে ডেফিনেশনের মধ্যে তোমাদের হয় কি ডেফিনেশন অন্যদিকে চলে যায়। যেমন আরেকটা এক্সাম্পল দেই, অনেকের মোলারিটি ডেফিনেশন, অনেকের মোলারিটি ডেফিনেশন মোলার সলিউশনের ডেফিনেশনের কাছে চলে যায়। অনেকের মোলারিটি ডেফিনেশন মনে হয় যেন মোলার সলিউশনের ডেফিনেশন হয়ে যায়। আবার যখন মোলার সলিউশনের ডেফিনেশন দিব, সেটা আবার অনেকের মোলারিটি ডেফিনেশন হয়ে যায়। এমন ঘটনা যে স্পেকট্রাম স্পেকট্রাম স্পেকট্রাল লাইনেও তোমাদের হয়ে যাবে, যে তোমরা ডেফিনেশনটা একটা জায়গায় আরেকটা চলে আসে। তো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। যখন এটা স্পেকট্রাল লাইন, তখন এটা মনে করতে হবে যে স্পেকট্রা থেকে যে লাইন পাওয়া যায় সেই লাইন হলো স্পেকট্রাল লাইন। তো ডেফিনেশনের মিনিং যেন চেঞ্জ না হয়ে যায়। ডেফিনেশন নিয়ে কথা হলো এটাই, যে ডেফিনেশনে তোমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে তোমাদের রিভিশন কম। একটা সবচেয়ে বড় সমস্যা হলো তোমাদের রিভিশন কম। এবং খুবই আনফরচুনেট, আমারই ব্যাড লাগে যে তোমাদেরকে আমি আহ, কেন যেন ইয়ে করতে কনভিন্স করতে পারলাম না, যে আমার ওয়েবসাইটের মধ্যে এখন সমস্ত ফোল্ডার আছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে ফোল্ডার আছে, চ্যাপ্টার ওয়াইজ ফোল্ডার আছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে ফোল্ডারে গেলে ফার্স্ট পেপারে ফোল্ডার ওপেন করলে নলেজের একটা ফাইল ডকুমেন্ট পাওয়া যাবে, নলেজের একটা শিট পাওয়া যায়। সেখানে একটা একটা স্লাইড ওপেন করে 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 একটা স্লাইড করে 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 সবগুলো নলেজ শেয়ার করা যায় বা সবগুলো নলেজ মুখস্থ করা যায়। কিন্তু তোমাদের নলেজের ডেফিনেশন যেগুলো হইতেছে সেগুলো সব ডিজাস্টার ডেফিনেশন। হাইব্রিডাইজেশনের ডেফিনেশনই তোমাদের অর্ধেকের হয় নাই। তো তোমরা কি পড়ছো? হাইব্রিডাইজেশনের ডেফিনেশন তোমাদের অর্ধেক স্টুডেন্টের হয় না। তোমাদের অর্ধেক স্টুডেন্টের সলিবিলিটি ডেফিনেশন হবে না। তোমাদের অর্ধেক স্টুডেন্টের কমন আয়ন ইফেক্টের ডেফিনেশন হবে না। তোমাদের অর্ধেক স্টুডেন্টের স্পেকট্রামের ডেফিনেশন হবে না। তোমাদের অর্ধেক স্টুডেন্ট লিগ্যান্ডের ডেফিনেশন ভুল করবে। তোমাদের অর্ধেক স্টুডেন্ট ট্রানজিশন মেটালের ডেফিনেশন ভুল করবা। তোমাদের অর্ধেক স্টুডেন্ট ল অফ অ্যাট্রাকশন ঠিক মতো লিখতে পারবা না। এই হচ্ছে তোমাদের অবস্থা। তো তোমরা নলেজ প্র্যাকটিস কেন করো না? আমি বারবার বলতেছি যে নলেজ হচ্ছে একটা কোশ্চেনের শুরু। একটা কোশ্চেনের স্টার্ট হলো যে নলেজ দিয়ে। কনফিডেন্স বাড়ে যখন তুমি নলেজটা ঠিক মতো লিখতে পারো। নলেজ শিট বানিয়ে দিলাম আমি, নলেজ মুখস্থ করবা, ভালো করে প্রিপারেশন নিবা, নলেজ ল যেগুলা একদম ল এর মতো করে ল লিখবা। সবাই বানিয়ে বানিয়ে একটা কিছু লেখা ফেলে। যাই হোক, মানে আজকে কথাগুলো থাকবে কিছুটা কমন, শুধু কোশ্চেন সলিউশন এমন না। শুধু কোশ্চেন সলিউশন ভেবে আর কথা বলবো তারা, মানে আমি তোমাদেরকে আইডিয়া দিব যে আসলে তোমাদের ভুলগুলো কোথায় হয়, কেন হয়। তো এটা বিয়ের কোশ্চেন, এটা বিয়ের কোশ্চেনে যেটা জানতে চাইছে যে ম্যাগনেসিয়াম কেন ফ্লেমে কালার দেয় না, ওয়াই ম্যাগনেসিয়াম ডাজেন্ট প্রডিউস কালার ইন ফ্লেম। আচ্ছা, এবার তোমাদেরকে একটু বলি আমি, তোমাদের অনেকের এই ভুলটা হয়, অনেকের এই ভুলটা হয়। কি ভুল? তোমরা মনে করো যে ম্যাগনেসিয়াম কালার দেয় না, অ্যাজ ইফ ম্যাগনেসিয়াম রে আমি ফ্লেমের কন্ট্যাক্টে নিব। আমি কি ম্যাগনেসিয়াম নিয়ে যাই ফ্লেমের কাছে?
আমি কি ম্যাগনেসিয়াম নিয়ে যাই ফ্লেমের কাছে? কালার কি ম্যাগনেসিয়াম দিবে? ফ্লেমের কন্ট্যাক্টে যাই হলো ম্যাগনেসিয়ামের আয়ন, কারণ তুমি ফ্লেমের কন্ট্যাক্টে নিতেছো ম্যাগনেসিয়াম সল্ট, তো সেখানে ফ্লেমের কন্ট্যাক্টে যাই হলো ম্যাগনেসিয়ামের আয়ন, তো ম্যাগনেসিয়াম কি যায় নাকি ওখানে? এবং যার কারণে তোমরা 3s2 এর স্ট্যাবিলিটি দিয়ে আনসার করছো অনেকে। তো তখন তো ম্যাগনেসিয়াম 3s2 কোথেকে আসছে? ম্যাগনেসিয়াম তার ফ্লেমের কন্ট্যাক্টে যায় নাই, কন্ট্যাক্টে গেছে ম্যাগনেসিয়াম 2+। তাহলে সেখানে 3s2 স্টেবল হলে তার লাভ কি? ওটা দিয়ে তার কি কাজ এখানে? এখানে যাচ্ছে ম্যাগনেসিয়াম 2+ যাচ্ছে, তাহলে তখন তার 3s2 আসে কোথেকে? অনেকেই তোমরা এটা করছো, তো তোমরা মনে করছো ম্যাগনেসিয়াম যায় ফ্লেমের কন্ট্যাক্টে, কালারকে দেয় না, ম্যাগনেসিয়াম দেয় না। ম্যাগনেসিয়াম দেয় না, না হলে ম্যাগনেসিয়ামের আয়ন দেয় না, ম্যাগনেসিয়াম সল্ট দেয় না, যার কারণে ম্যাগনেসিয়াম দেয় না বলে। তো এখানে 3s2 এর কোনো কথাই আসতে পারে না। এখানে মূল বিষয়টা হলো দুইটা। এক হলো হয় বলতে পারো যে তার আয়নিক রেডিয়াস খুব কম, আয়নিক রেডিয়াস খুব কম, যার কারণে ইলেকট্রন গুলো খুব টাইটলি মানে হোল্ড করা থাকে, ইলেকট্রন সহজে বেরোতে পারে না, অনেক বেশি এনার্জি অ্যাবজর্ব করে, যার কারণে ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যায়, ওয়েভলেন্থ এতটাই কমে যেটা ভিজিবল থাকে না। তাই এটা কেমন ব্যাপার? এটা তো ম্যাগনেসিয়াম 2+-এর ব্যাপার, এটা কি ম্যাগনেসিয়ামের ব্যাপার নাকি? এখানে কি 3s2 এর সাথে কোনো সম্পর্ক আছে এটা? নাই তো। বুঝতে পারছো এতক্ষণ যা বললাম, যতটুকু বললাম? একজন দুজন একটু হ্যাঁ হ্যাঁ বলো, আমি তাহলে বুঝবো যে অন্য জি পক্ষ স্যার। থেকে আমি কথা শুনছি। জি স্যার, বুঝতে বলো। পেরেছি। বুঝতে পারছি স্যার। আবার সাবধান করে দিচ্ছি, ম্যাগনেসিয়ামকে আমি ফ্লেমের কাছে নিয়ে নিই, আমি ম্যাগনেসিয়াম ফ্লেমের কন্ট্যাক্টে নিয়ে নিই, আমি ম্যাগনেসিয়াম সল্ট নিয়েছি, আমার কালার দিবে না ম্যাগনেসিয়াম 2+, আমার কালার না দেয় তাহলে হলো ম্যাগনেসিয়াম 2+-এর ক্যাটায়ন। আচ্ছা, এবার আসো সি এর কোশ্চেন, যেটা তোমরা ম্যাক্সিমামই রং আনসার করছো, ম্যাক্সিমাম। এখন কথা হলো যে এটা রং আনসার না, মানে তোমরা রং আনসার করছো, এখানে কি কোশ্চেনের কোনো দুর্বলতা আছে কিনা যে তোমাদেরকে মিসগাইড করছে? প্রশ্ন হলো এটা, যে কোশ্চেনের কোনো উইকনেস আছে কিনা যেটা তোমাদেরকে মিসগাইড করছে, আমি সেটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, তোমরা যেই কারণে মিসগাইড হইছো, তোমরা যেই কারণে মিসগাইড হইছো সেটা বলবো। আচ্ছা, এখানে কোশ্চেন কি বলছে, হোয়াট উইল বি দ্য কনসেন্ট্রেশন অফ এক্স আয়ন when the concentration of q ion 1.5 times ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে, অর্থাৎ কিউ এর কনসেন্ট্রেশন তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে 1.5 টাইমস যদি কনসেন্ট্রেশন চেঞ্জ করে, কিউ এর কনসেন্ট্রেশন যদি 1.5 টাইমস হয়, তাহলে এক্স এর কনসেন্ট্রেশন কি হবে? আচ্ছা, এবার তোমাদেরকে বলি, তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দেই, তোমরা যখন সি এর আনসার করতেছো, মাথা রাখবা, সি এর যখন আনসার করতেছো তখন তুমি সি এর যে রিকোয়ারমেন্ট সেটা দেখবা। স্টেম দেখো কেন, পুরো স্টেমের দেখো কেন, তুমি দেখবে যে আমার এই কোশ্চেনের রিকোয়ারমেন্ট কি, তোমরা পুরো প্রশ্নটা দেখো, পুরো এখানে সবটা ফলো করো, বা সবটা ফলো করলেও দোষের না, কিন্তু বিষয়টা হলো তোমাকে দেখতে হবে আমার সি এর রিকোয়ারমেন্ট কি। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, কিন্তু একটা জিনিস এখানে ক্লিয়ার হইতে হবে, যে যখন বলছে যে এক্স এর কনসেন্ট্রেশন কি কতটা চেঞ্জ হবে যদি কিউ এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1.5 টাইমস হয়, তাহলে সম্পর্ক রিলেশনটা কার সাথে? এক্স এর সাথে কিউ এর রিলেশনটা কার সাথে? এক্স এর সাথে কিউ এর। এক্স এর সাথে কিউ এর কি এখানে কোনো রিলেশন আছে? নাই। তাইলে তোমরা এখানকার কিউটাকে ইনিশিয়াল ধরছো কেন? এইটাই ভুলটা হচ্ছে তোমাদের, তোমরা মনে করছো যে এখানে যে কনসেন্ট্রেশনটা কিউ এর আছে ওইটা তার ইনিশিয়াল। হ্যাঁ, এই ভুলটা তুমি করতেই পারো, আর আমি এই কোশ্চেন এই জন্যই দিছি যে আমি জানি যে এই ভুলটা তোমাদের হইতে পারে। এই কোশ্চেনটা বোর্ডে এসে বললো তখন কি হইতো? ভুলটা কেন হবে না?
কখন হবে না, মানে কি কি কিভাবে ভাবলে হইতো না ভুলটা, কিভাবে ভাবলে ভুলটা হইতো না, সেটা হলো এই যে তুমি যদি ভাবতে যে এক্স এর কনসেন্ট্রেশন আর কিউ এর কনসেন্ট্রেশন, আমি কিউ এর কনসেন্ট্রেশন চেঞ্জ করলে এক্স এর কনসেন্ট্রেশনও চেঞ্জ হবে, কিউ এর কনসেন্ট্রেশন চেঞ্জ করলে এক্স এর কনসেন্ট্রেশনও চেঞ্জ হবে, তাহলে এটা এক্স এর সাথে কিউ এর সম্পর্ক, এক্স এর সাথে কিউ এর সম্পর্ক কোথায় আছে? তাহলে এইটা ভুল হইতো না যদি এভাবে ভাবতাম। এইখানকার কিউ এর কনসেন্ট্রেশন চেঞ্জ হইলে তাতে করে কি এক্স এর কিছু যায় আসে? আর তাছাড়া আমি তো এই দুটাকে মিক্সও করি নাই, আমি তো এই দুটাকে মিক্স করি নাই। আমি যদি মিক্স করার কথা বলতাম তাহলে আমার বড় একটা মিক্স করার কথা, আমি তো মিক্সও করি নাই। সি এর কোশ্চেনে আমি মিক্স করি নাই, এখন আমি মিক্স করলাম না, তাইলে কিভাবে কিউ এর কনসেন্ট্রেশন এখানকার কিউ এর কনসেন্ট্রেশনের সাথে এক্স এর কনসেন্ট্রেশনের কানেকশন করি? তাছাড়া এক্স এর কনসেন্ট্রেশন চেঞ্জ হবে কিউ এর কনসেন্ট্রেশন চেঞ্জ হইলে, আমি করবো। এটা হলো এক্স আর কিউ এর সাথে সম্পর্ক থাকতে হবে, ডাইরেক্ট রিলেশন থাকতে হবে। তাহলে আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করি এই কোশ্চেনটা, যেহেতু একদম ইউনিক একটা কোশ্চেন, এই কোশ্চেনটা যদি সেপারেটলি আসে, আমার এটার উপরে বেশ করে আসলো কাদা, ধরো সেপারেটলি আসলো, তাইলে নতুন একটা আইডিয়া তোমাদের অ্যাডপ্ট করা লাগতেছে। নতুন একটা জিনিস অ্যাডপ্ট করো, কি জিনিস? যে সবসময় এখন থেকে মানসিক ভাবে তৈরি থাকো, এই যে এখন থেকে, যে কেএসপি ইজ ইকুয়াল টু, যে কোনো একটা এক্সাম্পল দেই, অন্য এক্সাম্পল এটা বাদ দাও, যে কোনো অন্য কারণ, যেমন সিলভার ক্লোরাইডের, যে কোনো কারণ সিলভার ক্লোরাইডের, তাহলে সিলভার ক্যাটায়ন আর হলো ক্লোরাইড অ্যানায়ন, এইটা হলো কেএসপি, সিলভারের কনসেন্ট্রেশন ক্লোরাইডের কনসেন্ট্রেশনের মধ্যে রিলেশনশিপ। এখন কেএসপি তো কনস্ট্যান্ট, কেএসপি কনস্ট্যান্ট, তাইলে আমার যদি ক্লোরিনের কনসেন্ট্রেশন ইনক্রিজ হয় তাহলে ন্যাচারালি এটা কি হবে? ডিক্রিজ। এটা যদি ইনক্রিজ হয় তবে এটা কি হবে? ডিক্রিজ। এটা যদি ইনক্রিজ হয় এটা কি হবে? ডিক্রিজ। এমনটা আর কি। তাহলে অবশ্যই মনে রাখবা যে যখন তোমার কোনো আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ করলে আরেকটা আয়নের কনসেন্ট্রেশন কি হবে, সেটা হচ্ছে ওই দুইটা আয়নের মধ্যে যেখানে কানেক্টেড আছে, ওই দুইটা আয়ন যেখানে কানেক্টেড সেইটাকে অ্যাপ্লাই করতে হবে এবং তার কেএসপি দেওয়া থাকবে। আচ্ছা যাই হোক, প্রথম হলো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করো, যে এখান থেকে ইনিশিয়াল দেওয়া যাইতো না। কারণটা হলো এখানে কিউ এর সাথে এক্স এর কোনো কানেকশন নাই, কিউ এর সাথে এক্স এর কানেকশন এখানে, কিউ এর সাথে এক্স এর কানেকশন যেখানে, কিউ চেঞ্জ করলে এক্স চেঞ্জ হবে সেখানে। তার জন্য তোমার যে সলিউশনটা তোমরা দেখতেছো, এই যে সলিউশন তো তোমরা দেখলাই, তাহলে সলিউশনটা কি ছিল? আর দেখো সলিউশনটা এক নজর দেখো, সলিউশনের কাজ কি? সলিউশনের কাজ হলো গিয়ে আমি কাকে ইউজ করবো? যেখানে এক্স এর সাথে কিউ এর রিলেশন আছে, যেখানে এক্স এর সাথে কিউ এর রিলেশন আছে সেটাকে দেখবো। তাহলে এক্স ক্যাটায়ন হবে, কিউ অ্যানায়ন হবে, এটা এস হলে এটা থ্রি এস হবে, এএসপি থেকে 27 বানাবে এবং শেষে আমি এস এর ভ্যালু বার করবো। এস এর ভ্যালু বের করার পরে কিউ এর কনসেন্ট্রেশনটা 1.5 টাইমস হবে, কিন্তু কিউ এর কনসেন্ট্রেশন কত? 3s, এই যে 3s, 3s থেকে কি হবে? 1.5 টাইমস হবে, হয়ে যা হবে এটা নতুন করে আসলো, এই যে কিউ এর কনসেন্ট্রেশন এটা চেঞ্জ হয়ে আসলো। এটা চেঞ্জ হয়ে আসার পর দেখো, এইটা চেঞ্জ হয়ে আসার পর তারপরে তুমি চলে যাবে কিসে? এই যে এইটা, এই যে বলছিলাম না এটা এস্টাবলিশ করা লাগবে, এই যে এটা এস্টাবলিশ করা লাগবে, করানোর পরেই তো তুমি এক্স এর কনসেন্ট্রেশন যারটা চাইতেছো তারটা লিখে নিয়ে আসো, আর যারটা দেওয়া আছে তারটা আর টিএসপি ভ্যালু, বাস এই আনসার চলে আসছে। ইভেন আমি আবার দেখলাম অনেকে এই পর্যন্ত না ঠিকই করলো, কিন্তু ফিনিশিং এ দেয় আর এটা ধরে রাখতে পারেনি। আচ্ছা এবার একটু বলি আমি, এইটাতে আরেকটা স্টুডেন্টের, একজন স্টুডেন্টকে আমি একটা জিনিস করতে দেখছি, সেটাও এক হিসেবে ঠিক ছিল, আমার মতো করে না, যদিও মানে ফিনিশিংটা দিতে পারে নাই,
কিন্তু একটা কাজ করছে, আমি তোমাদেরকে সেই আইডিয়াটা দিচ্ছি। ওই কাজটা খারাপ না, আমি কাজটা দেখাইতেছি কি করছে। এই করছিল XQ3, এক্স ক্যাটায়ন বানাইছে, CQ অ্যানায়ন বানাইছে। এই এই চিন্তাটা যে করছে আমি জানি না সে এখানে আছে কিনা, কিন্তু চিন্তাটা খারাপ ছিল না। এটা করার পরে এটার এস ধরছে, এটাকে কি করছে, CS ধরছে। ঠিক আছে, এটাকে তোমার CS ধরছে, ধরার পরে কি করছে, তোমার এই সিএসটাকেই না 1.5 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলছে। আচ্ছা, করলে এটা 4.5 এর এস আসে। আচ্ছা, আসার পরে কি করতেছে দেখো, আসার পরে কি করলো, KSP তে গেল। KSP তে যাওয়ার পর একটা তো এস পাইলো সে, এই এস, আর ওইটারে কি করছে, 4.5 এর এস ধরছে। হ্যাঁ তাই তো, ওইটাকে কি করছে, কিউব করছে। করার পরে KSP ভ্যালু জানা আছে, এস এর ভ্যালু বের হয়ে গেছে, এস এর ভ্যালু বের হয়ে গেছে। মজার ওইটাই, এই এস এর ভ্যালুটাই কিন্তু আনসার। কিন্তু সে কি করছে, শেষে আবার 3 মাল্টিপ্লাই করে দিচ্ছে। ওইটা যদি না করতো তাহলে কিন্তু হয়ে গেছিল। এই বুঝছো কিনা বলো। জি স্যার। এইটাই কিন্তু ফাইন হয়েছে, ঠিক না? আমাদের এটা তো, আমার যেটা ছিল সেটা তো হলো গিয়া একটা সলিউশন, একটু লেন্দি হয়েছে, বাট এটা কিন্তু খারাপ হয় নাই, ঠিক না? কারণ 1.5 তো তুমি করেই ফেলছো এখানে, 1.5 টাইমস, ঠিক না? তাইলে তো তখন এই এস এর ভ্যালুটাই তো হলো ডাউন ভ্যালু। তাইলে তোমরা এই 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 পদ্ধতিটা করতে পারো। তাই বুঝছো কিনা বলো। জি আমার স্যার। মনে হয় এটাই বেশি মনে থাকবে। তারপরেও তোমরা একটু নোট করে রাখো, এটা কিন্তু খারাপ ছিল না। চিন্তাটা কি দেখছো, যে XQ থেকে ক্যাটায়ন হবে অ্যানায়ন হবে, এটা এসি থাকবে কিন্তু ওটা সিএস এর 1.5 চেঞ্জ হবে। হওয়ার পরে ওইটারই তারা সে এখানে বসায় দিচ্ছে। তাহলে তুমি যেহেতু 1.5 টাইমস তো এটা বসায় দিচ্ছ, তার মানে এখানে এস এর ভ্যালু আর 1.5 না বসাইলে যেটা, সেটা তো সেই এস কে আর আসবে এখন। বলো, সেই এস কে আর আসবে এখন? যদি এখানে সিএস থাকতো তাহলে এখানে যে এসটা আসতো সেটা কি এখন আসবে? সেটা তো আসবে না, ঠিক কিনা বলো। তো সেটা আসবে না, আসবে কোনটা, ওইটাকে 1.5 টাইমস করার পরে যে এস সেটা আসবে। তাহলে ওই এসই তো আনসার। বুঝতে পারছো কিনা বলো, রিপ্লাই। ইয়েস স্যার। তাহলে আমি কি করলাম, বা আমরা যেভাবে করছি, চিন্তাটা এরকম যে আমরা আমরা সাধারণ চিন্তাটা করছিলাম কি, যে এস এর ভ্যালু কত। কেএসপি থেকে আগে দেখছি যে এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু কত হইলে সেইখানে ওটাই আমি কি করছি, কিউ এর জন্য কত সেটা 3 এর 1.5 দিয়ে মাল্টিপ্লাই করে ভ্যালুটা বের করে নিয়ে আসছি। আমরা যেটা করছি, আমরা ওই যে 1.5 করার পরে কত হয়েছে আমরা সেটা দেখাই নিয়েছি। দেখানোর পরে তারপরে দেখছি যে ওর এক্স এটা কত হইলো তাইলে। কিন্তু এই পদ্ধতিতে করলে 1.5 টাইমস করার পরে কত হইল সেটা দেখা দেখা মানে শো হবে না। সেটা কি হবে না, শো হবে না। কিন্তু তাতে লস কোথায়, তোমার তো শো করতে বলে নাই। সুতরাং এই সিস্টেমটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমরা। ওকে, আচ্ছা, এবার ডি এর কোশ্চেন নিয়ে কথা বলবো। আচ্ছা, ডি এর কোশ্চেন তো কমন কোশ্চেন, কিন্তু তারপরেও কারো কারো ভুল তো অনেকেরই তো ভুল হয়েছে এখানে। কোথায় ভুল হয়েছে সবাই দেখছো তোমরা। আচ্ছা, ডি এর কোশ্চেনের যে কোশ্চেনটা সবসময় কমন পড়ে তা হলো কি, যে অ্যাপ্লিসিবিলিটি হবে কিনা এই দুইটাকে মিক্স করলে। আচ্ছা, তো এখানে আমি যেটা করি, তোমরা একটু দেখো, আমি যেইভাবে সলভ করি সেটা হলো এরকম। মানে আমার জায়গা থেকে আমি বলি, মানে আমি কিভাবে সলভটা করি, মানে আমার মাথার মধ্যে কি থাকে সলভ করার সময়। আমি আবারও বলি, আমার মাথায় কি থাকে যখন আমি এটাকে সলভ করি, সেটা হচ্ছে আমার মাথায় সলভ করতে গেলে যেটা থাকে,
যে আমাকে যখন বলে যে কারো পিসি পিরিয়ড হবে কিনা, কারো পিসি পিরিয়ড হবে কিনা, মানে প্রথম কথা হলো কার পিসি পিরিয়ড হবে, হলে কার পিসি পিরিয়ড হবে, যার কেএসপি দেওয়া আছে, হলে কার পিসি পিরিয়ড হবে, যে যার কেএসপি দেওয়া আছে, নাম্বার ওয়ান। আমি এটা দেখি প্রথমে কার কেএসপি দেওয়া আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপরে আমি কি করি জানো, আমি কোনো রিয়েকশনে যাই না, কোনো রিয়েকশনে যাই না, দুইটাকে মিক্স করে কি হয়, কি রিয়েকশন হয়, কে আয়োনাইজ হয়, কিভাবে আয়োনাইজ হয়, আমি কিচ্ছু করি না। ওইগুলো করতে গেলে আমি দেখি যে বিপদটা একটু বেশি হয় যদি এক্সপার্ট না হয়। আমার সিস্টেমে আমি কি করি জানো, আমি দেখি যে কার কেএসপি দেওয়া আছে, বাস যার কেএসপি দেওয়া আছে আমি তাকে ইউজ করি শুধু, আর কাউকে দেখি না, আমি কাউকে দেখি না, তাকে আমি কি করি, আয়োনাইজ করি, করলাম। তারপরে আমি কি করি, যে ক্যাটায়ন আছে তার কনসেন্ট্রেশন বাইর করি মিক্স সলিউশনে, যে অ্যানায়ন আছে তার কনসেন্ট্রেশন বাইর করি মিক্স সলিউশনে। এবং সেটা করার সময় আমি আবার একটা কাজ করি, সেটা হলো যদিও ফর্মুলাটা V1S1 = V2S2 তোমরা করো অনেকে, কিন্তু আমি এটা করি না, আমি এটা করি না, আমি ডাইরেক্ট লেখতে আয়নটা রাখি, আর রাইটে কি করি, V1S1/V ব্যবহার করি, কোন ভিটা টোটাল ভি। আমি যে V1 জানি সেটা বসায় দেই, আমি যে S1 জানি সেটা বসায় দেই, আর যে V টোটাল জানি সেটা বসায় দেই। এরকম দুইটা আয়নের আমি করে ফেলি একই সিস্টেমে। তোমাদের ভুল কোথায় হয়েছিল খেয়াল করে দেখো, তোমাদের ভুল হয়েছিল যে এখানে মেজরিটি, সেটা হলো যে তোমরা এইটা নোটিস করো নাই যে এখানে যদি এক্স এর কনসেন্ট্রেশন নিতে হয় তাহলে 2 মাল্টিপ্লাই করা লাগবে, এখানে যদি কিউ এর কনসেন্ট্রেশন নিতে হয় তাহলে 2 মাল্টিপ্লাই করতে হবে। মানে তোমাদের ভুলের জায়গাটা হলো এটা, মানে অনেকের এই ভুলটাই তো হয়েছে, তোমরা দেখছো কপিতে, মানে মেজরিটির যে ভুলটা হয়েছে সেটা হলো এটা, যে এখানে যে এক্স আছে, এক্স এর কনসেন্ট্রেশন 2 মাল্টিপ্লাই করতে হয়, এখানে কিউ আছে, কিউ এর কনসেন্ট্রেশন 2 মাল্টিপ্লাই করতে হয়। কথার কথা, যদি ওয়াই নিতে হয় তাহলে ওয়াই 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম, যদি তিনটা পি তাহলে আর কিছু মাল্টিপ্লাই করতাম। তবে একটা সাবধান, এই যে 2 মাল্টিপ্লাই করছো, 3 মাল্টিপ্লাই করছো, এইটা কিন্তু এইটা দেখে না, সাবধান, এইটা দেখে না, সলিউশন দেখে। তাইলে তোমরা মেজরিটি কি করছো, এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় বা এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় এটা করো নাই। আচ্ছা, আরেকটা গ্রুপ যেটা করছো যে 2 মাল্টিপ্লাই করছো, আবার কেউ কেউ এমন হয়েছে যে 2 মাল্টিপ্লাই করছো, সেটা হলো যে এই আনসারটা আসার পরে 2 মাল্টিপ্লাই করছো, এই আনসারটা আসার পরে যাই কি করছো, মানে অর্থাৎ এই 2 না দিলে তো আর এই আনসারটা আসতো না নাকি, যাই আসতো, মানে পরে 2 দিয়ে মাল্টিপ্লাই, যাই আসতো পরে 2 দিয়ে মাল্টিপ্লাই। আমি বলবো যে এটা কি ভুল না, এটা ভুল না, এটাও ভুল না, কিন্তু এটা বেটার যে তুমি যখন S1 বসাইতেছো তখনই 2 মাল্টিপ্লাই করা। কেন, পরে 2 মাল্টিপ্লাই, পরে 2 মাল্টিপ্লাই করলে অঙ্ক মিলে যাবে, অঙ্ক মিলে যাবে, কিন্তু তুমি একবার ভাবো যে তুমি যখন পরে 2 মাল্টিপ্লাই করছো আগে করো নাই, তার মানে কি তার S1 হিসেবে তুমি কোনটা ধরছো, 2.5 10 ইনভার্স 4, আসলে কি তার S1 2.5 10 ইনভার্স 4 নাকি তার ডাবল, তার ডাবল হওয়ার কাজটা তো আগে হয়ে গেছে, তুমি পরে কেন 2 দিয়ে মাল্টিপ্লাই করো, কনসেন্ট্রেশন ডাবল হওয়ার পর সেটা আগের কেস, S1 এর সময় তো সে ডাবল ছিল, S1 এর সময় তো সে ডাবল ছিল, তাহলে তখন তারা ডাবল দিবা না, তুমি হয়তো পরে 2 দিয়ে মাল্টিপ্লাই করাতে অঙ্ক হয়ে যাবে, কিন্তু লজিক কি, কেউ লজিকটা হলো যে পরে 2 মাল্টিপ্লাই হচ্ছে না আগে 2 মাল্টিপ্লাই হচ্ছে, আগে 2 মাল্টিপ্লাই হচ্ছে, কারণ সলিউশনের মোডালিটি গুলো আগেই চেঞ্জ হয়ে আছে। এই 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 আমি শেষ কথাটা বুঝাইতে পারছি কিনা বলো, বলো, আমার শেষ স্যার কথাটা ধরতে পারছো একটু কিনা রিপিট বলো। করবেন? রিপিট হচ্ছে গিয়া, এই যে 2 মাল্টিপ্লাই করাটা, এই যে এখানে 2 মাল্টিপ্লাই করাটা S1 এর সাথে করতে হবে, কার সাথে, S1 এর সাথে করতে হবে। আর সেটা কখন করে, যদি এখানে 2 থাকে বা এখানে 2 থাকে, ঠিক আছে তো, সলিউশনে থাকে, কোথায় থাকে, সলিউশনে থাকে, 2 মাল্টিপ্লাই করতে হয়। তো অনেকে ভুল করছে যে 2 মাল্টিপ্লাই করে নাই, তাদের টাকা, কিন্তু কেউ কি করছে শেষে 2 মাল্টিপ্লাই করছে, আমি বলতেছি তাদের ম্যাথ হয়ে যাবে,
সলিউশন হয়ে যাবে, কিন্তু পরে 2 মাল্টিপ্লাই করলে এটা মানে অ্যাকুরেট হয় না, কারণ সে তার মোডালিটি 2 মাল্টিপ্লাইটা আগে হয়ে আছে, তার S1 এর সাথে 2 মাল্টিপ্লাই করবা, কথা কি এবার বুঝছো? কারণ সে তো S1 আগের কনসেন্ট্রেশন বলবে S1 না, তাহলে 2 মাল্টিপ্লাই তো তার আগের কনসেন্ট্রেশনের সাথে। তাহলে 2 মাল্টিপ্লাই করলে কোথায় করব? S1 এর ভ্যালু বসানোর সময়, S1 এর ভ্যালু বসানোর সময়। আচ্ছা, তারপরে যাই হোক, x এর ভ্যালু পাইলা, q এর ভ্যালু পাইলা, তারপর কে এটি বের করলাম, এবং কে এটি বের করার পরে এই কথা বলে শেষ করলাম, বাস। এটা কমন কোশ্চেন, এটাতে ভুল তোমাদের যা হয়েছে সেই হলো 2 মাল্টিপ্লাই করার কাজটা মনে ছিল না অনেকে। এমসিকিউ গুলো দেখো, এমসিকিউ গুলো ফলো করলে দেখো, which doesn't show exceptional electronic configuration, which doesn't show exceptional electronic configuration। তা আমরা কমন যেটা পাই, বা আমরা নর্মালি যেটা পাই, আমরা যেটা কমন পাই বা আমরা যেটা নর্মালি পাই সেটা হলো যে এইটা, যে কার্ডটা এক্সেপশনাল। আমরা কোশ্চেন বেশিরভাগ পাই হলো কার্ডটা এক্সেপশনাল, আর আমি ইচ্ছা করে দিছি যে কার্ডটা এক্সেপশনাল না। তো তোমার জানা আছে যে ক্রোমিয়াম এক্সেপশনাল, তোমার জানা যে ক্রোমিয়াম এক্সেপশনাল এটা হবে না, কপার এক্সেপশনাল এটা হবে না, হয়তো কনফিউজ হইতে পারো ল্যান্থা নামে, কনফিউজ হইতে পারো ল্যান্থা নামে, কিন্তু তুমি তোমার আনসার করবা স্ক্যান্ডিয়াম। কারণ তুমি জানো যে স্ক্যান্ডিয়ামে 3d1 আর 4s2 এখানে কোনো এক্সেপশন নাই, স্ক্যান্ডিয়ামে কোনো এক্সেপশন নাই। এটা হয়তো তুমি জানলা এবং বললা স্ক্যান্ডিয়াম কারেক্ট, হয়তো ম্যাক্সিমামই তোমরা স্ক্যান্ডিয়াম আনসার করছো, আমি দেখছি এখানে বেশি সমস্যা হয় নাই। কিন্তু সমস্যাটা হলো যে তোমাদেরকে মেসেজ দিয়ে রাখলাম ল্যান্থা নামেরটাও এক্সেপশনাল, ল্যান্থা নামেরটাও কি এক্সেপশনাল, মাথায় রাখবা। এক্সেপশনাল হলো ক্রোমিয়াম, কপার আর ল্যান্থানাম। তো স্ক্যান্ডিয়াম ট্রানজিশন না, কি বলা হয়, ইয়ে না, এক্সেপশনাল না। হুইচ ওয়ান আয়ন হ্যাভ ইলেকট্রন আনপেয়ার্ড, মানে কার ইলেকট্রন সবচেয়ে বেশি আনপেয়ার্ড? আনসারটা হচ্ছে ম্যাঙ্গানিজ। তো এইটা কারো হয়েছে, হয়তো কারো হয় নাই, এইটার ব্যাপারে আমি একটু কথা বলে রাখি। এইখানে তোমাকে একটু এক্সপার্ট হতে হবে, এইখানে তোমাদেরকে একটু এক্সপার্ট হইতে হবে, এইখানে একটু এক্সপার্ট হইতে হবে। সেই এক্সপার্টনেসটা কোথায়? এক্সপার্টনেসটা হলো গিয়া এরকম, যে যখনই ক্রোমিয়ামের কথা আসবে, তুমি যদি এটাকে দেন এন্ড দেন 3d5 আর 4s1 বলতে না পারো, তাহলে তুমি মনে করতে হবে যে তুমি অনেক পিছনে আছো। ঠিক তেমনি নিকেলের কথা যখনই আসবে, তখনই 3d8 4s2 মনে করতে হবে। যখনই আয়রনের কথা আসবে, তখন 3d6 4s2 মনে করে যেতে হবে, মনে করতে হবে। যখন ম্যাঙ্গানিজ, তখন 3d5 আর 4s2 মনে করতে হবে, এখন এটা কিন্তু শুধু এখানে কাজে আসবে তা না, এখানে যে কাজ করবে এটা তা না, এটা কি সবখানে কাজ করবে। যখনই ক্রোমিয়াম, বলো তো ক্রোমিয়াম বললাম 3d5 4s1, বলো তো নিকেল 3d8 4s2, বলো তো আয়রন বললাম যে 3d6 4s2, বলো তো ম্যাঙ্গানিজ 3d5 4s2। আচ্ছা, এইটাও আমার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা এরকম যে ম্যাঙ্গানিজ 25, এই যে 3d5, আয়রন 26, এই যে 3d6, নিকেল 28, এই যে 3d8, কিন্তু ক্রোমিয়াম শুধু 24 হইলেও এটা সবাই জানে যে এক্সেপশনের কারণে 3d5। এইটা হচ্ছে একটা প্র্যাকটিস, এটা তোমাকে তোমার জন্য বেনিফিট, মানে তুমি বেনিফিটেড হবা যদি এটা তুমি ভালো বুঝো। আচ্ছা, এবার আসো পরের কথায়, আয়নে কয়টা ইলেকট্রন আনপেয়ার্ড, মানে কোন আয়নে কয়টা ইলেকট্রন আনপেয়ার্ড। তুমি আয়ন বাদ দাও, আয়ন বাদ দাও, আয়নের কথাটা পরে আসি। তোমাকে যদি বলি যে এখানে কয়টা আনপেয়ার্ড, তোমার উত্তর হলো 6, তোমার আনসার হলো যে 6। কেমন করে এই 6 ভাবলা? কারণ তুমি জানবা যে 3d5 এর 5 ইলেকট্রন আনপেয়ার্ড আর 4s1 এর 1 ইলেকট্রন আনপেয়ার্ড। আচ্ছা, এই পরেরটা চেক করি, 3d8 আর 4s2 কয়টা আনপেয়ার্ড? তোমার আনসার হইতে হবে যে 2 আনপেয়ার্ড। কয়টা আনপেয়ার্ড? 2। কেমন করে 2 আনপেয়ার্ড সেটা আসবো আমি। আয়রনে আসতো যখন, তখন তুমি বলে দিবা 4 আনপেয়ার্ড। ম্যাঙ্গানিজে আসতো,
বলে দিবা 5 অ্যাম্পিয়ার এখানে এখানে। তাইলে নলেজ কি জানো? এই যে নলেজ D1 1 অ্যাম্পিয়ার, D2 2 অ্যাম্পিয়ার, D3 3 অ্যাম্পিয়ার, D4 4 অ্যাম্পিয়ার, D5 হলে 5 অ্যাম্পিয়ার। কিন্তু যখন D6 হবে তখন আবার 4 অ্যাম্পিয়ার। কারণ তোমার মাথার মধ্যে আছে 5টা অরবিটাল, একটা একটা করে আগে যাবে, যখনই 6 হবে তখন একটাতে ডাবল হয়ে গেছে। যখন 7 3 অ্যাম্পিয়ার, যখন 8 2 অ্যাম্পিয়ার, যখন 9 হবে 1 অ্যাম্পিয়ার, যখন 10 হবে নো অ্যাম্পিয়ার। এটা হলো ডি এর হিসাব, সেটা আয়নেও এলিমেন্টেও। আচ্ছা, এবার আসো, যখন এটা এটা আয়ন হয়েছে, যেমন ক্রোমিয়াম কত 3+, ক্রোমিয়াম 3+। দেখো ক্রোমিয়াম 3+ মানে বুঝেই নিবা যে অরিজিনালি ছিল 3D5 এখন 3+ হয়ে আছে 3D3 হয়ে গেছে। নিকেল অরিজিনাল ছিল 8R2 এখন হয়ে গেছে 3D8। আয়রন 3D6 এখন সে হয়ে গেছে 3D6। আর শেষে ম্যাঙ্গানিজ সে 3D5 সে এখন হলো 3D5 এর মালিক, 3D5 এর মালিক। 3D3 তে আনপেয়ার কত 3, 3D6 এ কত 4, 3D8 এ কত 2, 3D5 এ কত 5। এই জন্যই 5 এর এটা। এই হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রনের ক্যালকুলেশন এলিমেন্টে এবং আয়নে। এইভাবে আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে হয়। 3 নাম্বার, which one is the subsidiary quantum number of last electron of copper? এটাও বেশিরভাগেরই প্রবলেম হয় নাই, কিন্তু তারপরও ক্লিয়ার করে দেই। লাস্ট ইলেকট্রন অফ কপার, তাহলে কপারের লাস্ট ইলেকট্রন 3D তে, লাস্ট ইলেকট্রন বলছে, লাস্ট ইলেকট্রন কপারের হলো 3D তে। এটা মেজরিটি জানো তোমরা, যে যদিও কপার 3D10 4s1 কিন্তু লাস্ট ইলেকট্রন থাকে তার 3D তে। তো 3D তে যদি লাস্ট ইলেকট্রনটা থাকে তাহলে পরে তার সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত? ডি এর ভ্যালু 2 বাস। আচ্ছা, হুইচ সিরিজ স্পেকট্রাম ইজ ফাউন্ড যখন n ইনফিনিটি থেকে n 1 এ গেল, n ইনফিনিটি থেকে n যখন 1 এ যায় তখন কোন সিরিজ? লাইনের সিরিজ। আচ্ছা, কথা হলো যে কি এখানে কোন জিনিসটা কাজে আসে? এখানে তো এই যে এই যে লোহারটা দেখে কোন সিরিজ সেটা কি কি দেখে বলো? লোয়ার লোয়ার কত? তাহলে এন এর ভ্যালু 1 মানে ফার্স্ট অরবিট, তাহলে ফার্স্ট অরবিটের লাইন সিরিজ। এবং এটা তো একেবারে ঝরঝরা মুখস্থ, লাইনম্যান বার্বার প্যাসেন্ট ব্র্যাকেট ফান, লাইনম্যান বার্বার প্যাসেন্ট ব্র্যাকেট ফান রেসপেক্টিভলি 1 2 3 4 5। সো কোন স্পেকট্রাম কোন রিজিয়নে, কোন স্পেকট্রাম কোন সিরিজের কোন রিজিয়নের, সেটা হলো ডিপেন্ড করবে লোয়ার এনার্জি লেভেলের উপর। তাইলে এন এর ভ্যালু যদি 1, তারপরে 2 দেখ 3 দেখ আর ইনফিনিটি দেখ, আমার লাইনিং সিরিজ। আচ্ছা, 5 নাম্বার, which is correct wave number of the line of Barber series of hydrogen atom for the longest wavelength, for the longest wavelength। আচ্ছা, এবার কথা বলবো এটা নিয়ে। ফর্মুলা হলো 1 by lambda is equal to RH into 1 by n1 square minus 1 by n2 square। এই তো ফর্মুলাটা, রিডবার্গ ফর্মুলা যেটা বলো তোমরা, রিডবার্গের ফর্মুলা এটা, রিডবার্গের ফর্মুলা। আরে এটা রেখে দিছে তো, তুমিও রেখে দাও। বার্বার সিরিজ বলছে n1 এর ভ্যালু 2, 2 এর স্কয়ার বসায় দিছো, মাইনাস এইবার শুধু চিন্তায় পড়ে গেছো n2 কত বসাবো। এইখানে কোনো হিন্টস আছে নাকি যে n2 কত বসাবো? তো বলছে কি লংগেস্ট ওয়েভলেন্থ, তাই লংগেস্ট ওয়েভলেন্থ মানে n2 মিনিমাম, n2 মিনিমাম। তাহলে এইটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে থাকো, n2 যদি মিনিমাম নাও তাহলে এটা আসবে ম্যাক্সিমাম। তাহলে তোমার এটা এলসিএম করলে যা আসবে আর কি।
5/36 RH, 5/36 RH। তাহলে লংগেস্ট ওয়েভলেন্থ যখন বলবে, আবার বলি, লংগেস্ট ওয়েভলেন্থ কখন পাওয়া যায়? n2 যদি মিনিমাম হয়। লংগেস্ট ওয়েভলেন্থ কখন পাওয়া যায়? n2 যদি মিনিমাম হয়। লংগেস্ট ওয়েভলেন্থের কথা আসলে দেখবা যে রিসেন্টলি কিছু ম্যাথ পাওয়া যায় এরকম, 1/λ ম্যাক্স, 1/λ মিন, এরকম দেখবা যে এখন ক্যালকুলেশন করে কিন্তু অনেকে, এগুলো পাওয়া যায় এখন। 1/λ ম্যাক্স, 1/λ মিন, এটা কিন্তু থাকে এখন। তো এটার ক্ষেত্রে তোমার নলেজ কি? এটা n2 এর উপরে ডিপেন্ড করে। n2 যদি মিনিমাম হয় তাহলে এটা ম্যাক্স, আর n2 যদি ম্যাক্সিমাম হয় তাহলে ওটা মিন। এই আইডিয়াটা কিন্তু তোমার দেখা গেছে যে অ্যাপ্লাই করার প্রয়োজন হবে, মনে রেখো। আচ্ছা, এটা ওয়েভলেন্থ হচ্ছে 400 ন্যানোমিটার, এনার্জি অফ ফোটন কত? 400 ন্যানোমিটার, তাহলে এনার্জি অফ ফোটনটা কত? এনার্জি অফ ফোটন, আচ্ছা, সো এনার্জি অফ ফোটন কত? এখন আসো যে ব্যাপারটা, সেটা হলো যে ওয়েভলেন্থ দেওয়া আছে ন্যানোমিটারে, এনার্জি অফ ফোটন কত? তো তুমি এক্ষেত্রে কোন ফর্মুলাটা জানো? এনার্জি অফ ফোটনকে তুমি বলতেছো ই ফোটন। এনার্জি অফ ফোটন বলতে ই ফোটন, ই দিয়ে বোঝাও, অসুবিধা নাই, কিন্তু ই ফোটন মনে করো, ঠিক আছে? এনার্জি অফ ফোটন, ওয়েভলেন্থ দেওয়া আছে, তাহলে তোমরা জানো যে এই ফর্মুলা হলো hc/λ। ই ফোটন হলো hc/λ, তাহলে hc/λ এর ভ্যালু বসাবা, তাহলে এনার্জিটা আসবে। কিন্তু আমি যেটা করে রাখছি, এনার্জিটাকে ইলেকট্রন ভোল্টে দিয়ে রাখছি, এনার্জিটাকে ইলেকট্রন ভোল্টে দিয়ে রাখছি। কিন্তু তুমি যদি এখানে ভ্যালুগুলো বসাও তাহলে তুমি পাবা জুল, তুমি পাবে এটা জুলে। তো এনার্জি অফ ফোটন hc/λ, তোমরা যেহেতু কমন প্র্যাকটিস হলো গিয়া যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বসাইবা, সি এর ভ্যালু বসাবা, ল্যাম্ডা বসাবা, তাতে করে তুমি যে আনসারটা পাইবা সেটা জুলে। আবার এটাতে আছে ইলেকট্রন ভোল্টেজ, তো তোমার সাথে ইলেকট্রন ভোল্ট আর জুলের রিলেশন জানতে হবে। ইলেকট্রন ভোল্ট আর জুলের রিলেশন কি ওটা জানতে হবে। ইলেকট্রন ভোল্ট আর জুলের রিলেশন কি? সেটা হলো, ইলেকট্রন ভোল্ট আর জুলের রিলেশন হলো এটা, তা হলো 1 জুল, না, 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.60 10⁻⁹ জুল। এইটা দিয়ে তুমি কনভার্ট করবা, এইটা দিয়ে তুমি কনভার্ট করবা, ভাইস ভার্সা কিন্তু। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে, না হয়তো জুল থেকে ইলেকট্রন ভোল্টে, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে, না হয়তো জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবা কি দিয়ে? 1 ইলেকট্রন ভোল্ট হলো 1.60 10⁻⁹ জুল। বাস, তুমি আনসারটা পাই গেছে, যে আনসারটা দেওয়া আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন, হুমস রুল ইজ নট অ্যাপ্লিকেবল হুইচ অফ দ্য ফলোইং? এটা বেরিলিয়ামে, এটা বেরিলিয়ামে কেন? কারণ বেরিলিয়ামের 1s2 2s2, বেরিলিয়ামের 1s2 2s2, এস অরবিটাল এর ক্ষেত্রে তোমরা জানো যে হোমস রুল কি না, অ্যাপ্লিকেবল না। এস অরবিটালের ক্ষেত্রে হোমস রুল কি না, অ্যাপ্লিকেবল না। কিন্তু তোমাদেরকে আরেকটা মেসেজ দেই, আরেকটা মেসেজ দিচ্ছি, সেটা হলো এরকম যে যদি দেখো যে বোর্ডের কোশ্চেনে আমি আমি যেটা ফলো করলাম, নলেজ এটাই যে এস অরবিটালের ক্ষেত্রে হোমস রুল কি না, অ্যাপ্লিকেবল না। এখন কারো কারো আইডিয়া, বা আমারও অনেক সময় আগে যেভাবে আমরা ডিসকাস করতাম, তাতে বলতাম যে হাইড্রোজেন থেকে শুরু করে বেরিলিয়াম পর্যন্ত হোমস রুল কি না, অ্যাপ্লিকেবল না। এটা মনে করা করা হতো যে হাইড্রোজেন থেকে বেরিলিয়াম কি না, হোমস রুল অ্যাপ্লিকেবল না। কারণ হাইড্রোজেনের 1 থেকে শুরু করে বেরিলিয়ামের 4 পর্যন্ত ইলেকট্রন গুলা এস অরবিটালের মধ্যেই থাকে, তাইলে হাইড্রোজেন থেকে বেরিলিয়াম পর্যন্তই কি লাগবে না, হোমস রুল লাগবে না। আমরা তারপর থেকে বলতাম বেরিলিয়ামের থেকে পরের থেকে যা আছে, যেহেতু পি অরবিটাল আসবে, তাই হোমস রুল কি হবে, অ্যাপ্লাই হবে। কিন্তু আইডিয়াটা একটু কারেকশন করো, আইডিয়াটা কারেকশন করো। দেখা গেল যে এই বেরিলিয়াম নাই, সোডিয়াম আছে, সোডিয়ামই কারেক্ট। তার মানে আসলে এইটাকে এখন থেকে তাহলে কিভাবে দেখবা যে হোমস রুল অ্যাপ্লাই হয় না কারোর উপর,
যার তোমার লাস্ট অরবিট বা যার লাস্ট অরবিটালটা হচ্ছে এস, যার লাস্ট অরবিটালটা হচ্ছে এস, তার মানে তার যদি পি থাকেও, তার যদি পি থাকেও কিন্তু যদি লাস্টেরটা যদি এস হয়, তাহলে সেটাও কি হবে না, হোলস রুলের জন্য অ্যাপ্লাই হবে না। মাথায় রাখো। আগে আমরা একটু ভুল করতাম, যে 1 থেকে 4 এরকেই শুধু বাদ রাখতাম, কিন্তু এখন দেখলাম যে না, তা না। যাদের যাদের এস দিয়ে শেষ হবে, তাদের তাদের উপরে হোলস রুল কি হয় না, অ্যাপ্লাই হয় না। তার মানে বিষয়টা এরকম আর কি, যে পি অরবিটাল যদি ফিল আপই হয়ে যায়, পি অরবিটাল যদি ফিল আপই হয়ে যায়, তাহলে তো অপোজিট স্পিনে দুইটা করে ইলেকট্রন থাকতেই হবে। এটা তো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এটা তো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তাইলে পি অরবিটাল ফিল আপ হয়ে গেলে আর হোলস রুলের কোনো কাজ নাই। পি অরবিটাল ফিল আপ হয়ে গেলে এটা আর হোলস রুল কাজ করে না। পি অরবিটাল যদি ফিল আপই হয়ে যায়, তাহলে তো তার এটা তো দুইটা করে ইলেকট্রন অপোজিট স্পিন তাকে থাকতেই হবে। তাহলে এখানে আর হোলস রুল কাজ করতেছে না। তো এই চিন্তাটা থেকে দেখা হয় যে তোমার যদি এস অরবিটাল দিয়ে শেষ হয়, তাহলে আর হোলস রুল অ্যাপ্লাই হয়নি, তার মানে পি অরবিটাল ফিল আপ। আচ্ছা, ওএইচ এর কনসেন্ট্রেশন দিয়ে বলতেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সলিবিলিটি প্রোডাক্ট কত। এইগুলো তোমার হচ্ছে কি জানো, এগুলো তো হলো গিয়া মানে আনকমন না। ফার্স্ট অফ অল, এগুলো আনকমন না, এগুলো হচ্ছে তোমাদের না পারার কারণটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। এগুলো আনকমন না, এগুলা তোমার শুধুমাত্র প্র্যাকটিসের হয়তো অভাব থাকবে তোমাদের, কিন্তু আনকমন না একদমই। এগুলো আনকমন না। আচ্ছা, বুঝাই বলি। সেটা হলো এই, যে এইটার মধ্যে আমি যেই মিসিংটা কারো কারো হয়েছে, যে যখন ওএইচ এর কনসেন্ট্রেশন দেওয়া আছে, ওএইচ এর কনসেন্ট্রেশন দেওয়া আছে, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি চাইছো, কেএসপি চাইছো বা সলিবিলিটি প্রোডাক্ট চাইছো, তুমি এক্সপার্ট না যদি না বলতে পারো যে কেএসপি এক্ষেত্রে 27 ⁻⁴। তুমি এক্সপার্ট না যখন তোমার কাছে ব্যারিয়াম সালফেটও থাকবে, ব্যারিয়াম সালফেটও থাকবে, তবুও তুমি বলে দিবা যে কেএসপি হলো এস এর স্কোয়ার। কি দেখে? 1 ক্যাটায়ন 1 অ্যানায়ন, 1 ক্যাটায়নের সাথে 1 অ্যানায়ন, তুমি এটা দেখে বলছো যে এস এর কিউব। এবং তুমি এক্সপার্ট না, তোমার প্র্যাকটিস নাই, কম আছে, যদি তুমি না জানো যে হয় এস এর স্কোয়ার হবে, নয় 4 এস এর কিউব হবে, নয় 27 ⁻⁴ হবে। এই যে যেটা হয়েছে এখানে, কি দেখে? এই যে এটা যে 27 ⁻⁴, কি দেখছো? 1 ক্যাটায়ন 3 অ্যানায়ন। সো দ্যাট এই এমসিকিউ সলিউশন মানে হলো কি, কেএসপি এর ভ্যালু সলিউশন করা। 27 ⁻⁴ এর ভ্যালু, প্রশ্ন হচ্ছে এস এর ভ্যালু কত। আমি কি তোমাকে এস এর ভ্যালু দিছি? আমি ওএইচ এর কনসেন্ট্রেশন দিছি। কিন্তু মাথায় থাকতে হবে তখন, মাথায় যেটা কাজ করতে হবে যে এই এই ওএইচ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ওয়েট, সেটা তো 3s এর ভ্যালু। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ওয়েট, সেটা তো 3s এর ভ্যালু। তাহলে আমাকে যেটা দিচ্ছেন আপনি, সেটা তো 3s এর ভ্যালু। ওএইচ এর কনসেন্ট্রেশন তো 3s, তাহলে পরে সেটা 3s এর ভ্যালু। সেখান থেকে 3 দিয়ে ডিভাইড করতে হবে, আগে 3 দিয়ে ডিভাইড করে আনতে হবে এস এর ভ্যালু, তারপরে সেই এস এর ভ্যালু এখানে বসাইতে হবে, দেন আনসার আসবে। আমি কয়েকদিন ধরে একটা কথা কিন্তু কমন মোটামুটি অনেক জায়গায় বলতেছি, যে রেজাল্ট যদি ফল করে, এইচএসসি তে রেজাল্ট যদি ফল করে, অর্থাৎ নাম্বার অফ এ প্লাস যদি কমে আসে, রেজাল্ট যদি ফল করে, এ প্লাস যদি ছুটে, মানে ছুটে বলতে মানে একটা মানে এমন না যে কারো একজন পার্সোনালি ছুটছে, এমন না। মানে আমি বলতেছি যে কমন, মানে বোর্ডের কমন পিকচার যদি এমন হয়ে যায় যে এই বছর রেজাল্টটা এ প্লাসের সংখ্যা কমছে, এই বছর রেজাল্টটা ভালো হয় নাই, কেমিস্ট্রিতে একটু কম্পারিটিভলি মার্ক কম আসছে, বা রেজাল্টটা খারাপ আসছে, অথবা এ প্লাস ছুটছে, আমি বলতেছি এটা একটা একমাত্র কারণ হবে এমসিকিউ। এটা কারণ হইতে পারে এমসিকিউ, এটা কারণটা সিকিউ হবার চান্স খুব কম। এটা কারণটা সিকিউ হওয়ার চান্স কম। তোমাদেরকে একটা হিসাব দিয়ে নিই, তুমি 50-এর সিকিউতে 45 পাবা, লস কত হইছে? 5।
আর 25-এর এমসিকিউতেও তুমি 20 পাইবা। লস হইতেছে কত তোমার? সেখানেও 5। কিন্তু তুমি কি জানো যে এখানে তোমার সেই হিসেবে সিকিউ হিসেবে 10 লস হয়েছে? বুঝছো কিনা বলো? এমসিকিউ একটা মানে কি, বুঝছো? তুমি কিন্তু 50-এ 45, এটা তো খুব কমন পাওয়া যায়। 45 45 পাবা তোমরা। এখন হতাশা আকসেপ্ট হইলেও তুমি মনে করছো আরে কি বলে স্যার, কেমনে পাবো, উঠাইতেই তো পারি না, উঠাইতেই তো পারি না, পারবা। কারণ পরীক্ষার খাতাগুলো টিচারদের হাতেই তো থাকে। তো যদি মনে করো একটু ফ্লেক্সিবিলিটি দেখায়, তাহলে হয়তো পাওয়া যাবে, আর না হলেও পাইবে। কারণ হচ্ছে কি, পাইলে 45-ই পাইবা, নাহলে 25 পাইবা। এটাই সিস্টেম। পাইলে 45-ই পাবা, আর নাহলে 25 পাবা। 30 35টা আমরা খাতার মধ্যে খুব কম পাই। 30 35 পাইছে, এটা খাতায় খুব কম হয়। হয় 40-এর উপরে যায়, নয় 25-এর নিচে পড়ে থাকে। তাইলে 40-এর উপরে গেলে মনে করো 45 পাইলা। কিন্তু 50-এ 45 পাইলে, ওই যে বললাম 45 পাইলে তুমি 5 লস করছো। আবার 25-এ 20 পাইলে কিন্তু 5 লস করছো। তুমি কিন্তু দেখো কোন 5 লসটা হবে বলে তুমি মনে করো বেশি। এখন আমি যদি ভোট করি 100 জনকে, যে বলো তো 50-এ 45 পাওয়ার চান্স বেশি না 25-এ 20 পাওয়ার চান্স বেশি, বলবে 25-এ 20 পাওয়ার চান্স বেশি। 50-এ 45 পাওয়ার চান্স বেশি নাকি 25-এ 20 পাওয়ার চান্স বেশি, বলবে 20টা এমসিকিউ হওয়ার চান্সই বেশি। 5টা এমসিকিউ ভুল হয়ে যাবে। আর 2 একটা এমসিকিউ তো প্রশ্নের মধ্যেই ভুল থেকে যায় অনেক সময়, তেমন আর কি। তো দেখ, এই বিষয়ে তোমার কি হবে, 5 যে কমে গেল সেটা কিন্তু এখানকার 10-এর সমান হয়ে গেল। কারণ এটা ডাবল করো, তাহলে তুমি কত পাইছো? 25-এ 20 মানে তো তুমি 50-এ 40 পাইছো। তার লসটা কে করে? এমসিকিউ করে। 20টা 25-এর মধ্যে 20টা কারেক্ট করতে জান বেরিয়ে যাবে। তুমি দেখবা যে তোমার সবই মনে হয়ে গেছে। তুমি খুব খুশিতে বাইরে, খুশি খুশিতে বাইরে আসবা, সব হয়ে গেছে স্যার, খুশিতে খুশিতে বাইরে আসছো। তাও আমি চেক করে দেখবো যে তোমার তো 22টা হয়েছে। তুমি তখনই খারাপ এমসিকিউ মনে করবা যখন তুমি মনে করবে যে তোমার এমসিকিউ খারাপ হয়েছে। তুমি নিশ্চিত থাকো তোমার 15 হয়েছে। 15 পাইলে তখনই মনে হয় যে হ্যাঁ খারাপ হয়েছে। 15 বেশি পাইলেই মনে হয় যেন না ভালোই হয়েছে। এই জন্য এমসিকিউ প্র্যাকটিস করো বেশি বেশি। আর এমসিকিউ 9 নাম্বার, 9 নাম্বারটা প্রথম দিকে কারো কারো কোশ্চেন একটু ভুল ছিল, পরে আবার ঠিক করে দিছি, অবশ্য আনসারও ঠিক করে দিছি। আচ্ছা, কিন্তু আনসার ঠিক করলেও এখন আমার এখানে একটু ভুল রয়ে গেছে, ধর। আচ্ছা, এটাতে কিন্তু ভুল রয়ে গেছে, এটা কিন্তু 50 নাকি, আমি একটু দেখি, আবার চেক করে দেখি। আচ্ছা, এটার হিসাবটা কি? এটা কিভাবে চিন্তা করে আনসারটা করবা? একটা হলো যে তুমি যদি মনে করো যে আমি ফর্মুলা দিয়ে দেখবো, আমি ফর্মুলা দিয়ে দেখবো, সেক্ষেত্রে ফর্মুলা হলো এস ইজ ইকুয়াল টু 100 m বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। যদি মনে করো যে আমি এটা দিয়ে দেখবো, যে আমি ফর্মুলা দিয়ে করব, তাহলে তুমি ফর্মুলা মানে 100 m বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, যেখানে 100 থাকবে, স্মল এম হলো যে এই যে 25টা, আর এদিকে হলো যে ক্যাপিটাল এম হলো 75, আর স্মল এম আবার 25। তাহলে পরে আমি পাইতেছি কি, আমি দেখি। সেটা হলো যে এখানে ক্যাপিটাল এম এর জন্য 75, আর স্মল এম এর জন্য হলো 25, তাহলে 50। আর এদিকে 100, আর ওদিকে 25, 50 আসবে আনসার। এটা ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই, এটা 50 হবে আনসার। আচ্ছা, তো যাই হোক, তুমি ফর্মুলা দিয়ে চিন্তা করে বললা যে 50 হবে। আচ্ছা, ফর্মুলা দিয়ে বললা 50 হবে। এবার আসো ফর্মুলা ছাড়া। ফর্মুলা ছাড়া কিভাবে চিন্তা করা যায়? 75 গ্রামের মধ্যে 25 গ্রাম আছে হলো রেসিডিউ, তার মানে সলিউট। 75 এর মধ্যে 25 হলো সলিউট। তাইলে তুমি এভাবে চিন্তা করো, তাহলে সলভেন্ট কত? সলভেন্ট কত? তুমি চিন্তা করো যে 75 25, সলভেন্ট কত? 50, সলভেন্ট 50। এইবার তুমি এইভাবে চিন্তা করো, 50-তে 25, তাহলে 100-তে কত? 50। আমি জানি এইভাবে কিন্তু অনেকে আনসার করতে পারে, অনেকে এই আনসারটাও করতে পারে। আবার আমি আনসারটা শেয়ার করতেছি কিভাবে। এটা 75, এদিকে কত? 25, তাহলে সলভেন্ট কত? 50, সলিউট কত? 25, সলিউট হচ্ছে 25। তাহলে তোমার এবার কি দেখতে হবে জানো? আমি কথাটা এভাবে বলি সবসময়, যততে যত 100-এ কত,
সলভেন্টের ক্ষেত্রে যততে যত 100-এ কত, আগে সলভেন্ট বের করতে হবে। আগে সলভেন্ট বের করবা, সলভেন্ট বের করে বলবা যে যত সলভেন্ট কত সলিউট, 100 সলভেন্টে কত সলিউট, ওটাই আনসার, ওটাই আনসার। এটাই হচ্ছে দা প্রসেস যেটা তুমি সবার আগে আনসার করতে পারবা। লাস্ট এমসিকিউ যেটা আছে এখানে, কোন একটা আয়নের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে ব্লু হচ্ছে সলিউশনটা। আমি খুবই আপসেট ছিলাম এই ব্যাপারটায়, যে ব্লু এমন একটা কালার যেটা কপারকে খুব ভালো মতো রিপ্রেজেন্ট করে, যেটা কপারকে খুব ভালো মতো রিপ্রেজেন্ট করে। তুমি ফ্লেম টেস্টের কথা বলো, তুমি আয়ন আইডেন্টিফিকেশনের কথায় যাও, যেখানে যাবা সেখানে কপার মানেই ব্লু, কপার মানেই ব্লু। তাহলে এইখানে এই ভুলটা কেন হয়? আচ্ছা, এখন তুমি যদি দেখো যে আমার এই কোশ্চেনটা সিলেকশনটা যদি দেখো, আমি এই কোশ্চেনটা সিলেকশন করছি এই জন্যই যে সবার মধ্যে এই মেসেজটা দেওয়া যে তুমি আয়ন আইডেন্টিফিকেশন এই পার্টটা ছেড়ে যাবা না, আয়ন আইডেন্টিফিকেশন এই পার্টটা ছেড়ে যাবা না, এক কথায় এটা ছাড়া যাবে না, বিপদে পড়বা। এমসিকিউ সিকিউ কোন জায়গা দিয়ে যে কোন বিপদ এসে পড়বে, আয়ন আইডেন্টিফিকেশন দেখা যাইতে হবেই, আয়ন আইডেন্টিফিকেশনটা দেখে যাইতে হবে। তো এমসিকিউর ক্ষেত্রে আমি দেখো চিন্তা করছি যে একটা ইলেকট্রনিক কনফিগারেশন থেকে নিব, আনপেড ইলেকট্রন দিয়ে আসে, প্রিন্স কোয়ান্টাম নাম্বার দিয়ে আসে, স্পেকট্রাম দিয়ে আসে, রিডবার্গ ফর্মুলা দিয়ে ব্যবহার হয়, এনার্জি ফর্মুলা ইউজ হয়, হোমস রুল দিয়ে এমসিকিউ আসে, সলিবিলিটি প্রোডাক্ট দিয়ে এমসিকিউ আসে, এই সলিবিলিটি দিয়ে এমসিকিউ আসে, আয়ন আইডেন্টিফিকেশন এমসিকিউ আসে। দেখো 10টা এমসিকিউর মধ্যে আমি আমার যেই টার্গেট সেটার অনেকটা কি করছি, কভার করছি। সুতরাং 10টা কোশ্চেন করার মানে এমন না যে মানে ইচ্ছা মতো 10টা করলাম। আমাকে মেকশিওর করা লাগছে যে যেটা করলে তুমি পুরো চ্যাপ্টারটার একটা রিফ্লেকশন থাকবে, এর মধ্যে পুরো চ্যাপ্টারটার একটা কন্ট্রোল চলে আসবে, পুরো চ্যাপ্টারটা সব দিকে তোমাকে টাচ করা লাগবে। এইরকম একটা চিন্তার মধ্যে তোমাকে নেওয়ার জন্যই আমি কি করছি, এই স্ট্যান্ডার্ডে কোশ্চেন করছি।